সাতকাহন, সমরেশ মজুমদার। আজ সারাটা দিন সূর্যদেব উঠলেন না। কাঠকয়লার মতো মেঘ ভুটান পাহাড় থেকে নেমে সারা আকাশ জুড়ে অনড় হয়ে রয়েছে সেই শেষ রাত থেকে। সারাটা দিন কেটে গেল গভীর আলস্য নিয়ে। শেষ বিকেলে বাতাস বইল। কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ ছিল সেই বাতাসে। একটু শীতল হয়ে উঠল চারপাশ। চকোলেট মিলিয়ে যাওয়ার পরও জিভে যেমন তুলতুলে অনুভূতি ছড়ানো থাকে, তেমনই এক আলো এখন মাঠের ওপরে, দেওদার গাছের মাথায়। কোয়ার্টার্সগুলো টিনের চালের চুড়োয় চুড়োয় নেতিয়ে রয়েছে। মুখ তুলে আকাশ দেখলে মনে হয় মেঘেরা বুঝি হাওয়ার ধকল সইতে না পেরে এক ছোটে ডিবে এলো। কিন্তু আজ বৃষ্টি হবে না। মেঘগুলো এই হঠাৎ নামা শীতের দাঁত সইতে না পেরে কুঁকড়ে যাবে। এইভাবেই 2-3 দিন সইবার পর জল ঝরবে চা বাগানের ওপর। কোয়ার্টার্স মাঠ, আসাম রোড ভিজবে তেমাথা বুড়ির মতো অসারে। এবং সেই পর্ব শেষ হলেই শীত নামবে জাঁকিয়ে। আজকের মেঘ যেন বুধুয়ার তরকারি কোটা, রান্নাঘরে মায়ের উনুনে কড়াই চাপানোর অনেক দেরি। মাঠের মাঝখানে চাপা ফুলের গাছের নিচে দাঁড়িয়ে শিরশিরে হাওয়ায় একটু কেঁপে উঠে দীপা চিৎকার করল, তাড়াতাড়ি কর, আমার শীত করছে। উপর থেকে কোনো উত্তর এলো না। যে উঠেছিল ডালে ডালে পা দিয়ে হাওয়া তার পা জোরেও কাঁপন তুলেছিল, কিন্তু মরিয়া হয়ে সে হাত বাড়াচ্ছিল সদ্য ফোটা সোনালি চাপার দিকে। এবছর ওই গাছে প্রথম কুড়ি ফুটেছে, লক্ষ্য করেছিল সে। আর তারপরেই এই জেদ, অথচ ফুলটা কেবলই নাগলের বাইরে চলে যাচ্ছে। পায়ের চাপে ডালটা দুলছে আর সেই সঙ্গে ফুলটাও। দীপা যখন দ্বিতীয়বার চিৎকার করলো তখন তার মনোযোগ নষ্ট হলো। চোখ তুলে আকাশ দেখে ভয় ঢুকলো মনে। শাক বাজছে কোয়ার্টার্সে কোয়ার্টার্সে। সে আবার মরিয়া হলো এবং এইবার পাতাশুদ্ধ ফুল চলে এলো হাতে। তত্তর করে দুটো ডাল নেমে এসে নিচে তাকিয়ে দেখল দীপা নেই। মাঠটা এক নিঃশ্বাসে দৌড়ে আসতেই শীত উধাও। ঘন ঘন নিঃশ্বাসে শরীর গরম। দীপা দাঁড়িয়ে গেল। এখন সামনের গেট দিয়ে ঢোকা মানে 100টা বকুনির সামনে দাঁড়ানো। ঠাকুমা যতটা না মা তার 3 গুণ। সে পায়ে পায়ে পিছিয়ে এলো। দুটো কোয়ার্টার্সের মাঝখানে সরু গলি দিয়ে চলে যাওয়া যায় পেছনে। যদিও ওপাশটায় অযত্নে বেড়ে ওঠা জঙ্গল সাধারণত বিকেলেই গা ছমছমে হয়ে থাকে এবং আজ মেঘ আছে বলে আরও মারাত্মক। তবু পেছনের বাগানের গেট খুলে ভেতরে ঢুকে একেবারে উঠোনে চলে গেলে অনেকের দৃষ্টি এড়ানো যাবে। দীপা দ্রুত পা চালল। গলিটা পেরিয়ে কলাগাছের বনের মধ্যে ঢুকে যাওয়া মাত্র দ্বিতীয় চিন্তায় সে থেমে গেল। এখনও শীত পড়েনি, অতএব সাপেরা রাত্রির বেলায় সাপ বলতে নেই। ঠাকুমা বলেন অন্ধকারে পথ চলতে গেলে তালি দিতে হয় এবং সেই সঙ্গে আস্তিক আস্তিক বললে তেনারা সরে যান। দীপা সেভাবেই এগোতে লাগলো। মাঠের ভেতর তবু কিছু দেখা যাচ্ছিল, কিন্তু এখানে ঘাসগুলোও নজরে আসছে না। বাড়ির পেছনের পায়ে হাঁটা পথটায় এসে দীপা বাতাবি লেবুর ফুলের গন্ধ পেল। এদিকটায় খোকনদের বাড়ির কোণে 3-3টে বাতাবির গাছ আছে। পূর্ণিমা রাত্রে সেই ডিসেম্বর-জানুয়ারি মাসে খোকনের ঠাকুমা আকাশ থেকে নেমে আসেন বাতাবি লেবুর রস খেতে। যখন বেঁচে ছিলেন তখন তিনি কিছুতেই ডিসেম্বরের পূর্ণিমার আগে বাতাবি খেতেন না। তার ধারণা ছিল কালী পুজো পেরিয়ে যাওয়ার অনেক পরে বাতাবির বুকের রস ঘন হয়। মারা যাওয়ার পর 1 ডিসেম্বরের পূর্ণিমায় মাঝরাতে ঘুম ভেঙে গেলে কোয়ার্টার্সের জানলা দিয়ে চাঁদ দেখতে গিয়ে খোকনের মা নাকি দেখেছিলেন তার শাশুড়ি বাতাবি গাছের ডালে বসে রস চুষে খাচ্ছেন। তারপর থেকে ওই 2 পূর্ণিমার পরের সকালে গাছের নিচে পড়ে থাকা বাতাবিগুলো তুলে নদীতে ফেলে দিয়ে আসা হয়। গন্ধ নাকের মধ্যে নিয়ে শরীরের ভেতরে যেতেই পড়ি কি মরি করে ছুট দিল দীপা। খোকনের ঠাকুমাকে সে দেখেছে এই একটুকিনি বয়সে। ফোকলা দাঁতে হেসে বলতেন, হ্যাঁ রে বেটি, তোর বরের সঙ্গে আমার বিয়ে দিবি? শুধু এইটুকুনি মনে আছে, কিন্তু তাতেই গায়ে কাটা দিয়ে ওঠে এখনো পর্যন্ত। টিনের দরজাটা একটা তারের হুকে আটকানো থাকে। হাতড়ে হাতড়ে সেটাকে খুলে তবে স্বস্তি।
লক্ষ্মী ডাকছে গোয়াল ঘরে। ঠাকুমা বলেন গরুটা কুকুরের কাজ করে। বাগানে কারো পায়ের আওয়াজ পেলেই হাম্বা হাম্বা ডাক শুরু করে দেয়। এই ডাক কানে যাওয়া মাত্র দীপার মনে হলো সে নিজের জায়গায় এসে গিয়েছে, আর কোনো ভয় নেই। টিনের দরজাটা তারের জালের দেওয়াল কেটে বানানো। সেটাকে বন্ধ করতে গিয়ে দীপা পেছনের অন্ধকারের দিকে তাকালো। ঝোপঝাড়ের পরই ছোট্ট নদীটা, এখনও জল আছে হাঁটু পর্যন্ত। চৈত্র মাসে পায়ের পাতায় নেমে যায়, বর্ষায় এক বুক, চওড়ায় আসাম রোডটার মতন। কিন্তু এখন তার বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে আছে। রাত যত বাড়বে সমস্ত চরে তখন জোনাকিরা কুরুক্ষেত্র শুরু করে দেবে। কি মজা লাগে তখন চেয়ে দেখতে। দীপার হঠাৎ মনে হলো একমাত্র মানুষ ছাড়া পৃথিবীতে আর কারো বোধহয় শীত করে না। রান্নাঘরের পাশ দিয়ে উঠোনে ঢুকতেই সে হ্যারিকেনের আলোতে দেখতে পেল সর্বনাশ। হ্যারিকেন জ্বালা হয়ে যাওয়া মানে মায়ের হাত এখন খালি। নিশ্চয়ই ইতিমধ্যে দীপার খোঁজ পড়েছে কয়েকবার। বিশুর ওপর প্রচণ্ড রাগ হয়ে গেল তার। লক্ষ্যবার বলেছে আজ চাপা ফুল তোলার দরকার নেই, তবু কথা শুনল না। কেউ ফুলের জন্যে গাছে উঠলে শেষ পর্যন্ত না দেখে তাকে গাছের ডালে ফেলে রেখে চলে আসা যায়? গাছের ডালের কথা মাথায় আসতেই দীপা ফিক করে হেসে ফেলল। খোকনের কাকা এক বিকেলে কুল পাড়তে গাছে উঠেছিলেন নদীর ধারে। কেউ নাকি বলেছিল ওই গাছের নিচের ডালের কুলগুলো যত টক উপরের ডালে তত মিষ্টি। ওঠার সময় বুঝতে পারেননি, প্রায় মগডালে ওঠার পর মিষ্টি কুল খেয়ে সময়টা ভুলে গিয়েছিলেন। খেয়াল হলো যখন তখন এই আজকের মতো আধা নেমেছে। তরমরিয়ে নামতে গিয়ে ঠিক নিচের ডালটা গেল ভেঙে। ওপরের ডালটা ধরা ছিল বলে রক্ষা। তখন আর নামার উপায় নেই। সেই ডালেই কোনো মতে দাঁড়িয়ে চিৎকার শুরু করলেন। রাতটা ছিল অমাবস্যা। নদীর ধারে বড় বড় গাছের জঙ্গল ভেদ করে কেউ অকাজেও যায় না সন্ধে নামলে। খোকনের কাকার চিৎকার শুনতে পাবে এমন কেউ নেই। ডেকে ডেকে গলা ধরে গেল। খিদে পেল এবং তারপরেই তার মনে পড়ল গাছটা কুলের। আশাওড়া আর কুল গাছে পৃথিবীর যত শাকচুন্নিরা গপ্প করতে খুব ভালোবাসে। বট অসৎ হলে তবু ব্রহ্মদৈত্যের দর্শন পাওয়া যেত। তেনারা ভালো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন না। কিন্তু শাকচুন্নিরা হলো খুব খারাপ শ্রেণীর পেতনি। তারা নাকি আইবুড়ো ছেলে দেখলেই আনন্দে ডিগবাজি খায়। আইবুড়ো ছেলের ঘিলু খেলে শাকচুন্নিদের আয়ু বেড়ে যায়। খোকনের কাকা যেই সেটা মনে করলেন তখনই রামনাম করতে লাগলেন। ওই নদীটা যে পাশে সেই খেয়াল নেই তখন। নদী তো মেচো পেতনিদের প্রিয় জায়গা, সেটা মনে পড়তেই তার চিৎকার বেড়ে গেল। ভাগ্য ভালো ওপারের লাইনের একটা মাতাল কুলি সেই চিৎকার শুনতে পেয়ে নদীর ওপারে এসেছিল, পেতনি পড়েছে মনে করে। তার চেঁচামেচিতে সবাই খোকনের ছোট কাকাকে নামিয়ে আনে। পরে নাকি তিনি খুব আফসোস করেছিলেন, যদি মাতালটা না আসতো তবে এক অপূর্ব অভিজ্ঞতা হতো। এই বছরখানেক হলো খোকনের ছোট কাকা জলপাইগুড়িতে চাকরি করতে গিয়ে বিয়ে করেছেন। ফর্সা লম্বা সুন্দর চেহারা। বিয়ের পর এখানে যখন বউ নিয়ে এলেন তখন ঠাকুমাকে বলতে শুনেছিল, কপালে যা লেখা আছে তা খণ্ডাবে কে বৌমা? কুলগাছের শাকচুনির হাত থেকে না হয় মাতাল বাঁচিয়েছিল, কিন্তু শহরের শাকচুনি তো ঠিক ঘেলে চুষে নেবে। ছেলেটার হাড়ে দুব্য ঘাস গজিয়ে ছাড়বে দেখো। পরদিন দীপা শটান খোকনদের বাড়িতে গিয়ে ওর নতুন কাকিমাকে ভালো করে দেখেছিল। গায়ের রং কালো, মাথায় ঘোমটা নেই, বড্ড রোগা আর জোরে জোরে কথা বলেন, কিন্তু শাকচুনি বলে মনে হয়নি। ওর কেবলই মনে হয়েছিল সবাই যখন জানেই তখন মাথায় ঘিলু ঠিক রাখার জন্যে খোকনের কাকুকে সাবধান করে দিচ্ছে না কেন। চট করে বাথরুমে ঢুকে গেল দীপা। অন্ধকারে চৌবাচ্চার জলে হাত দিতেই মনে হলো সেখানেও ঠান্ডা সে দিয়েছে। শিউলি ফুল গাছের ওপর পড়া মানেই শিশির জমা, কিন্তু ওই বৃষ্টিটা না নামা পর্যন্ত সোয়েটার পরতে হয় না। তাহলে জল এত ঠান্ডা হলো কেন? কিছুদিন হলো একটা কথা ওর কেবলই মনে হচ্ছে, আকাশ, মাটি, গাছপালা, চা বাগান, নদী, এমনকি পাখিদের মধ্যে কীরকম গোপন যোগাযোগ রয়েছে যা কেবল তারাই বুঝতে পারে। বাড়ির পোষা কুকুর, বেড়াল, গরুদের সঙ্গে ততটা যোগাযোগ নেই। বেড়ালের সঙ্গে তো একদমই না। এই সময় একই সঙ্গে ধারাপাত আর বর্ণপরিচয় পড়া আরম্ভ হলো। দুজন দুগলায় সুর করে পড়ে।
আজ আর নিস্তার নেই। ওই মেঘটাও গোলমাল করে দিল, এমনভাবে আকাশটাকে ঢুকে রেখেছিল যে আলো নেবার সময়টা ধরতে পারেনি। অথচ মায়ের কড়া হুকুম, শাক বাজার আগেই ঢুকতে হবে। বাথরুম থেকে বেরিয়ে বারান্দার তারে ঝোলানো গামছা টেনে পা মুছতে গিয়ে জবা কুসুমের গন্ধ পেয়ে আবার শক্ত হলো দীপা। মায়ের গামছা টেনে নিয়েছে সে। মা কাউকে নিজের গামছা ব্যবহার করতে দেয় না। চটজলদি পা না মুছেই সেটাকে তারে টান টান করে মেরে দিল সে। তারপর লম্বা ঘরটায় উঁকি মারল। ঠাকুমা নেই, মাকেও দেখা যাচ্ছে না। কোনার দিকে মাদুর পেতে দুভাই পড়তে বসেছে। ওকে দেখা মাত্র একজন একগাল হাসল। এই দিদি, বিশুদা তোকে ডাকছিল। দীপা ঠোঁট কামড়াল। বিশু কেন এলো? ও বাড়ির পেছন দিক দিয়ে ঘুরে এসেছে বটে, কিন্তু এমন কিছু দেরি করেনি। আর এর মধ্যে বিশু এসে গেল। দ্বিতীয়জন আরও কচি গলায় বলল, তোর চাপা ফুল দিয়ে গিয়েছে। প্রচণ্ড রাগ হয়ে গেল দীপার। সে চাপা গলায় বলল, চুপ কর। মনে মনে ঠিক করলো কাল বিশুর সঙ্গে মোটেই কথা বলবে না। কিন্তু ফুলটা কার হাতে দিয়েছিল? পাশের ঘরে ঢুকতেই সে থতমত হয়ে দাঁড়িয়ে পড়ল। মা ঠাকুর ঘরের দরজা ভেরিয়ে ঘুরে দাঁড়াতে ওকে দেখতে পেয়েছে। কোথায় ছিলি? মাঠে। দীপার গলার স্বর কেঁপে উঠল। তা মাঠে থাকলে পারতে? এত করে বলেছি শাক বাজার আগে বাড়ি ফিরবি, কথা কানে যায় না না? বলতে বলতে কয়েক পা এগিয়ে এসে বাঁ হাতে খপ করে চুলের মুঠি ধরে টান দিল অঞ্জলি। তার মাথাটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতেই তার ডান হাত এসে পড়ল মেয়ের গালে। ঢিঙ্গি মেয়ে, কোনো কথা কানে যায় না? ফুল তোলানো হচ্ছে, মেরে তোমার 20 দাঁত ভেঙে দেবো আজ। বল, কেন শুনিসনি কথা? দাঁতে দাঁত চেপে কান্নাটাকে সামলালো দীপা। অভিজ্ঞতায় জানি এই সময় কোনো প্রতিবাদ করা মানে প্রহার আরও বেড়ে যাবে। বেশ কয়েকবার মারার পর অঞ্জলি ওকে ঠেলে সরিয়ে দিল। আজ রাতে তোমার খাবার জুটবে না, এই তোমার শাস্তি। এই সময় ঠাকুমার গলা বাজলো দরজায়। কানে মেরো না, মারতে হয় পিঠে মারবে। আমিও তো হিসেব করে মারতে পারবো না, কানে লেগে কালা হয়ে যায় যদি। যাক, এত বড় বেয়ারা মেয়ে আমার কোনো কথা শুনবে না। শরীর বড় হচ্ছে, অথচ দেখুন বুদ্ধি যেন দিন দিন কমে যাচ্ছে। অঞ্জলি আবার মেয়ের হাত ধরে টান দিল। আয় তুই আলোর কাছে। প্রায় হিড়হিড় করে হ্যারিকেনের কাছে নিয়ে যেতে যেতে বলল, পৃথিবী তো উদ্ধার করে এলে, পা ধুয়েছ? ততক্ষণে এক বড় পরোয়া বলে উঠল, মা, দিদির পায়ে জল। অঞ্জলির চোখ বাঁ দিকে পরামাত্র চিৎকারটা জোরালো হল। দেখুন মা, আপনার নাতনির কাণ্ড। পা ধুয়েছেন এমন করে যে হাঁটু পর্যন্ত ধুলোয় সাদা হয়ে আছে, মোছার সময় পর্যন্ত পায়নি। মনোরমা গম্ভীর গলায় বললেন, দীপু, যাও ভালো করে হাত পা ধুয়ে এসো। মায়ের হাতের বাঁধন আলগা হওয়া মাত্র দীপা আবার বাথরুমে চলে গেল। জোরে জোরে মগের শব্দ তুলে জল তুলে পায়ে ঢালতে লাগলো। ঢালতে ঢালতে সে অমরনাথের গলা শুনতে পেল। আজ রাত্রে খুব ঢালবে মনে হচ্ছে। আরে কি হয়েছে তোমাদের? অঞ্জলির গলা কানে এলো। অনেকের তো 10-11 বছরে মেয়ের বিয়ে হয়ে যায়, তুমি তোমার পেয়ারের মেয়ের ওরকম একটা ব্যবস্থা করো। এরপর বারান্দা দিয়ে একজোড়া পা দুবদাব শব্দ করতে করতে উঠোনে নেমে গেল। আর কথাগুলো কানে যাওয়া মাত্র দীপার বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়, সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। সে কোনো মতে কান্নাটাকে গিলতে চাইল। অমরনাথের গলা কানে এলো, কি ব্যাপার? তোর মেয়েকে এবার শাসন কর অমর, বয়স হচ্ছে, এখন ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ানো ঠিক নয়। সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরেনি বলে বৌমা রাগ করে, ঠিকই করেছে। ছেলেদের সঙ্গে মানে? ওর বন্ধু তো খোকন, বিশু, ওরাই। হ্যাঁ, ওরা তো ছেলেই। কি যে বলো মা, তোমাদের মাথার ঠিক নেই। মারধর হয়েছে? মনোরমা জবাব দিলেন না। দীপার হাত আর চলছিল না। অন্ধকার বাথরুমে যদি অনন্তকাল থাকা যেত তাহলে যেন সে বেঁচে যেত, কিন্তু এসবের মধ্যেই হ্যারিকেনের আলোটা এগিয়ে এলো। অমরনাথ সেটিকে নিচে নামিয়ে রেখে জিজ্ঞাসা করলেন, কি করেছিস ওখানে? আয়, বেরিয়ে আয়। দীপার চিবুক এবার বুকে মিশল এবং কান্নাটা ছিটকে বের হবার পথ পেয়ে গেল। সেই শব্দ উঠোন পেরিয়ে রান্নাঘরে পৌঁছতেই অঞ্জলি উঁচু গলায় বলে উঠল, নাও, আরম্ভ হলো। বাপকে দেখে মেয়ে এবার গলে গেলেন। অমরনাথ সেদিকে কান না দিয়ে ডাকলেন,
তোকে বেরিয়ে আসতে বলছি। প্রচুর জড়তা পায়ে নিয়ে দীপা বাইরে বেরিয়ে এসে বারান্দায় উঠে এলো। অমরনাথ মেয়ের দিকে তাকালেন, গম্ভীর গলায় বললেন, মুখ তোল। পেছন থেকে মনোরমা নিচু গলায় বললেন, থাক, অনেক হয়েছে, আর কিছু বলিস না। আমি মুখ তুলতে বলেছি। অমরনাথের গলার স্বর বেশ কড়া। দীপা মুখ তুলল, চোখ বুঝে। দুই গাল ইতিমধ্যেই চোখের জলে ভেজা, আর এক প্রস্ত জল উপচে নামল। অমরনাথ দুহাতে মেয়েকে বুকে টেনে নিতেই কান্নাটা বাঁধন ছেঁড়া হলো। বাবার বুকে মুখ চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ ওরা এভাবেই দাঁড়িয়ে রইল। কান্না যখন প্রায় থামো থামো, তখন রান্নাঘর থেকে অঞ্জলির গলা ভেসে এলো, মা, ওকে হাত মুখ ধুয়ে নিতে বলুন, চা হয়ে গিয়েছে। অমরনাথ বললেন, কিছু খেয়ে নিয়ে পড়তে বস মা। দীপার ফোপানি তখনও স্থির। পেছন থেকে ঠাকুমা বললেন, ঠিক সময়ে বাড়ি ফিরলেই তো হয়, বড় হচ্ছ, তবু মাথায় বুদ্ধি হচ্ছে না কেন? তুই বিশুর কাছে চাপা ফুল চেয়েছিলি? দীপা কথা বলতে গিয়ে দেখলো গলা শুকনো। সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। অমরনাথ হাসলেন, চাপা ফুল তোর ভালো লাগে? মেয়ে দুবার মাথা ওপর নিচ করল। ঠাকুমা বললেন, ছেলেদের কাছে কখনো ফুলটুল চাইবি না। অমরনাথ মেয়েকে ছেড়ে নিজের গামছা বারান্দার তার থেকে টেনে নিলেন। তাহলে তো চাপা ফুল পাবেই না। তোমার নাতনি গাছে উঠতে চাইলে দুটো পায়ে তো ভাঙবে। রান্নাঘর থেকে গলা ভেসে এলো, নবাব নন্দিনীকে একটু এখানে আসতে বলুন মা। ঠাকুমা কিছু না বলে ঘরের ভেতর চলে গেলেন। অমরনাথ তৎক্ষণাৎ বাথরুমে গেল। দীপা দুহাতে চোখ মুছল। জোনাকিগুলো উঠোনেও ঢুকতে আরম্ভ করেছে। পা যেন চলতেই চাইছে না। এমনভাবে সে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। একটা ট্রেতে চায়ের কাপ, ডিশ আর বিস্কিট রেখে গালে হাত দিয়ে বসেছিল অঞ্জলি। হারিকেন চলছে, কিন্তু পাশের কাঠের উনুনের লকলকে শিকায় তাকে অন্যরকম লাগলো এখন। দীপার মনে হলো, মায়ের মুখের ভেতর জিভ ঢুকিয়ে রাখলে মা কালীকে যেমন দেখাবে, ঠিক সেই রকম দেখাচ্ছে। অঞ্জলি ট্রেটা তুলে ধরে বলল, দয়া করে বাইরের ঘরে নিয়ে গিয়ে টেবিলের ওপর রাখো। এক ফোঁটা চা যেন চলকে ডিশে না পড়ে। মানুষকে চা দেবার সময় ডিশ শুকনো রাখতে হয়। দীপা হাত বাড়িয়ে দেখল সে দুটো কাঁপছে। অঞ্জলি ট্রে নামিয়ে চোখে চোখ রাখতে চাইলেই মেয়ে চোখ নামালো। অঞ্জলি বলল, থাক, এখানে বস, আমি না আসা পর্যন্ত উঠবে না। পড়ব। গলা থেকে অনেক কষ্টে শটটা বের হলো। পড়ে তো আমাকে উদ্ধার করে দিয়েছ, আমি না ফেরা পর্যন্ত বসে থাকবি এখানে। ট্রে নিয়ে অঞ্জলি বেরিয়ে গেল রান্নাঘর থেকে। উনুনে কাঠফাটার শব্দ হচ্ছে। ওপরে একটা সসপেন চাপানো। দীপা বাইরে তাকালো। শোয়ার ঘরগুলো আর রান্নাঘরের মাঝখানে অন্ধকার উঠোন। ও পাশে ঠাকুমার ঘর। ঠাকুমার ঘরেই তার ঠাকুরের আসন পাতা। মায়ের ঠাকুর ঘরটা বড়। উঠোনে জোনাকিগুলো ছবি আঁকছে। বিশু তাকে একটা মজার মতলব বলেছে। জোনাকির পায়ে আঠা লাগিয়ে কপালে সেটে রাত্রে বের হলে লোকে অবাক হয়ে দেখবে আলোর টিপ। মায়ের ভয়ে সেটা করা হচ্ছে না। কালী পুজোর রাত্রে একবার চেষ্টা করবে সে। মাথার ওপর টিনের চালে টপটপ শব্দ হলো। বৃষ্টি এলো নাকি? একটু হাওয়া উঠতেই রান্নাঘরের দরজাটা দুলে উঠল। আর সঙ্গে সঙ্গে ভয়ে কুঁকড়ে উঠল দীপা। চোরের মতো আধখোলা দরজার দিকে তাকালো সে। ভূতেদের বিশ্বাস নেই। ঠাকুমা নিজের চোখে কত রাত্রে দেখেছে সাদা থানের মুন্ডহীন পাহীন মূর্তি উঠোন দিয়ে হেঁটে যাচ্ছে। সারা গায়ে কাটা ফুটল দীপার। আগুনের কাছে সরে বসল সে। এই জন্যে একা রাত হলে রান্নাঘরে থাকতে চায় না সে। আর তখনই উঠোনে সাদা মূর্তিটাকে দেখতে পেল দীপা। সাদাটা তার দিকে এগিয়ে আসছে। ভয়ে পরিত্রাহী চিৎকার করে উঠল সে। প্রায় দৌড়ে চলে এলো অঞ্জলি উঠোন পেরিয়ে। এসে দেখল মেয়ে দুই হাঁটুতে মুখ ডেকে থরথর করে কাঁপছে। অঞ্জলি ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, কি হয়েছে এই দীপু, চিৎকার করলি কেন? সঙ্গে সঙ্গে মাকে দু হাতে জড়িয়ে ধরল মেয়ে। কাঁপুনি তার থামতেই চায় না। মাথায় পিঠে হাত বোলালো অঞ্জলি, আর সামনে কারণটা জানতে চাইল। ওপাশের বারান্দায় মনোরমা এসে গেছেন ততক্ষণে। কি হলো বৌমা, ও চেঁচালো কেন? ও বৌমা। অঞ্জলি নিচু গলায় বলল, তাড়াতাড়ি বল কি হয়েছে, নইলে ঠাকুমা ঠিক আমায় বকবে। মুখ না তুলে হাত বাড়িয়ে অন্ধকার উঠোনটাকে দেখালো দীপা। ভূত। ভূত? অঞ্জলি চমকে পেছনে তাকালো।
সাদা থান পরে এগিয়ে আসছিল। কি যাতা বলছিস? লণ্ঠনটা এক হাতে তুলে উঁচু করে ধরল অঞ্জলি। মেয়েকে অন্য হাতে সামলে, কিচ্ছু নেই দেখ না চেয়ে। তারপরে তার গলা পাল্টে গেল। এই কে রে? আমি মাইজি। উঠোন থেকে বুধুয়ার গলা ভেসে এলো। কি করছিস ওখানে? কিছু না, দীপু দিদি আমাকে দেখে ডর পেয়ে গেল। বুধুয়া হেসে উঠলেন। ডর পেয়ে গেল? কি বেগ গেলে কথা! তুই কেন রাতের বেলায় সাদা গেঞ্জি সাদা ধুতি পরেছিস? কালো শরীরে ওরকম পড়লে অন্ধকারে চেনা যায়? আবার দাঁত বের করে হাসা হচ্ছে। অঞ্জলি বলল, দেখলি, তুই বুধুয়াকে ভূত বলে ভেবেছিস। কি বোকা রে তুই। দীপা ধীরে ধীরে মুখ তুলল। বুধুয়া এবার রান্নাঘরের বারান্দায়। খুব রাগ হয়ে গেল দীপা। তবু নিজের বোকামিটা স্বীকার না করতে বলল, ঠাকুমাও তো রাতের বেলায় থান পরা ভূতকে উঠোনে হেঁটে যেতে দেখে। অঞ্জলি মাথা নাড়ল বিরক্তিতে। ঠাকুমা বুধুয়াকে দেখে বুঝতে পারেনি। তাহলে কাল তুমি ওকে অন্য রঙের গেঞ্জি ধুতি কিনে দিও। ঠিক আছে, এখন ওঠ, মোয়া দিচ্ছি, খেয়ে নিয়ে পড়তে বস। আর কখনো সন্ধ্যের পর বাড়ি ফিরবি না। অল্প বয়সী মেয়েদের সন্ধে হয়ে গেলেই কত কি হয়ে যায়। কি হয়ে যায় মা? আবার কথা বাড়িয়ে সময় নষ্ট করা হচ্ছে। যে কোনো ছুতোয় গল্প ফাঁদতে পারলেই হলো না। অঞ্জলি উঠে পাশের খাওয়ার ঘরে চলে গেল। সেখানে বিভিন্ন রকমের টিনের বাক্সে বাড়িতে তৈরি করা খাবার রাখা আছে। দীপা বুধুয়ার দিকে তাকালো। তারপর নিচু গলায় জিজ্ঞাসা করলো, বুধুয়াদা, তুমি কখনো ভূত দেখেছ? বুধুয়া মাথা নাড়ল। বহুত, কিন্তু চিল্লালে ভূতটা খুব ভয় পেয়ে যায়। সন্ধে গড়িয়ে গেলেই ঠাকুমা নিচের ঘরে চলে যান। পুরনো দিনের একটা চিনি সেচপাতি আছে তার ঘরে। আহ্নিক সেরে তিনি রাতের খাওয়া সেরে নেন। তারপর ঠাকুর নাম লিখতে বসেন। অঞ্জলির রান্নার পাট চুকলেই বাচ্চাদের খাওয়ার ডাক পড়ে। 8টা বাজার আগে ছোট দুজনের বই গুটিয়ে ঢুলুনি শুরু হয়ে যায়। ডাকটা কানে আসা মাত্র তারা রান্নাঘরের দিকে দৌড়ায়। এই সময় দীপার সঙ্গে অঞ্জলির এক প্রস্ত মন কষাকষি চলে আজকাল। দীপা কিছুতেই খাবে না এই সময়। অঞ্জলি জেদ ধরবে তাকে খাওয়ানোর জন্য। শেষ পর্যন্ত মনোরমার গলা ভেসে আসবে, ওর যখন খিদে নেই তখন কেন জোর করছো বৌমা? আজ ছোট দুজনের পেছনে রান্নাঘরের দরজায় চলে এলো দীপা। মা, আমি তো একটু আগে 2টো মোয়া খেয়েছি, এখনই কি ভাত খাবো? অঞ্জলি হাসি চাপল। ঘুমিয়ে পড়লে আর ডেকে খাওয়াবো না। দীপা ছুটে ফিরে এলো একেবারে বসবার ঘরে। বিশাল হারিকেনটা স্ট্যান্ডের ওপর জ্বলছে। দীপা অমরনাথের আরাম কেদারায় পা তুলে বসল। আহ, কি আরাম! তারপর হাত বাড়িয়ে রেডিওটা খুলে দিল। কী সব বকর বকর করে বলছে। সে নব ঘোরাতে লাগলো। হঠাৎ একটা বাজনা কানে আসতেই সে হাত সরিয়ে নিল। তারপর অমরনাথে রেখে যাওয়া কাগজখানা টেনে নিল। সামনেই জওহরলাল নেহরুর ছবি। দীপা ছবিটাকে দেখল। বেশ দেখতে লোকটা। খোকনের চিবুকটা অনেকটা এরকম। কাল বিশু মাছ ধরতে যাবে বলেছে দুপুরের পর। সেই সময়টায় খাওয়া দাওয়ার পর যায় ভালো, কেউ খোঁজ করার সময় পাবে না। তবে যাই হোক না কেন সন্ধ্যের আগেই ফিরতে হবে। সকালে ফড়িং ধরে রাখতে হবে দেশলাইয়ের বাক্সে। বিশু নেবে কেঁচো। কলা গাছের পচা বাকলে থাকা ওই সব লিকলিকে কেঁচোগুলোকে দেখলেই গা ঘিন ঘিন করে। বড়শি ঢুকে ওগুলোকে ছিঁড়তে মরে গেলেও পারবে না। আগামীকালের ব্যাপারটা ভেবে উত্তেজিত হলো সে। দেশলাইয়ের বাক্সের অভাব নেই। এখন বাড়িটা চুপচাপ, শুধু টিনের ছাদে মাঝে মাঝে টপ টপ শব্দ হচ্ছে। বৃষ্টিটা পড়েও পড়ছে না। অমরনাথ গিয়েছেন তাস খেলতে। চা বিস্কুট খেয়েই বেরিয়ে গেছেন। ফিরবেন 10টা নাগাদ। দীপা কাগজটা রেখে দিল। তারপর উঠে বাবার বইয়ের তাকে থেকে রূপাঞ্জলি পত্রিকা টেনে নামালো। মায়ের সামনে এই পত্রিকায় হাত দেবার উপায় নেই। অঞ্জলির কড়া নিষেধ আছে। এখন কেউ এ ঘরে আসবে না। কাননবালা, চন্দ্রাবতী, মেনকা, সন্ধ্যারানী এরা সব সিনেমা করে। সিনেমা কী জিনিস জানে না দীপা। এই বাগানে সিনেমা দেখায় না। দেখতে হলে 8 মাইল দূরে যেতে হবে। খুব ভালো সিনেমা এলে কয়েকদিন জল্পনা করে অমরনাথ, অঞ্জলি এবং আরও 3-4টে পরিবার বাগান থেকে গাড়ি নিয়ে বাড়িতে ছেলে মেয়েদের রেখে সেখানে সিনেমা দেখতে যায়। প্রতিবার সঙ্গে যাওয়ার জন্য বায়না করে বিফল হয়েছে বিপা। অঞ্জলির এক কথা,
ছোটদের সিনেমা দেখতে নেই। বাবার চেয়ারে বসে দীপা ভাবতে বসলো সে কবে বড় হবে। আর এটা ভাবতে গেলেই কেমন ঘুম পেয়ে যায় তার। পত্রিকাটাকে তার জায়গায় রেখে সে চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করতেই বাজনা বন্ধ হয়ে কী সব কথা চুমবুম করে বলা আরম্ভ হলো। চটজলদি উঠে পড়ে রেডিওটা বন্ধ করে দিল দীপা। রাত্রের খাওয়া চুকিয়ে ঠাকুমার ঘরে এলো সে। আর তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। টিনের চালে বৃষ্টির বড় ফোঁটা প্রচণ্ড আওয়াজ তুলছে। আর এইরকম আওয়াজ শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে দীপার। এক ছুটে মনোরমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সে। মনোরমার তন্দ্রা এসেছিল। হাতের চাপে জেগে উঠে বললেন, দরজাটা বন্ধ করেছিস? না। মনোরমার হাতে মুখ চেপে জবাব দিল দীপা। যা বন্ধ করে আয়। ভয় করছে। মনোরমা উঠলেন। তার ঘরে ডিমবাতি জ্বলছে। দরজা বন্ধ করতে করতে জিজ্ঞাসা করলেন, বাথরুম করেছিস তো? দীপা মুখ তুলল না। বাবা ফিরেছে? না। রাত কত হলো? জানি না। মনোরমা একটা চওড়া কম্বল বের করে নাতনির কাঁধ পর্যন্ত ঢেকে দিলেন। তারপর পাশে শুয়ে বললেন, মনে মনে 3 বার শিব 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 বলবি রোজ ঘুমাবার সময়। কেন? তাতে খারাপ স্বপ্ন দেখবি না। কি খারাপ স্বপ্ন? জানি না। নাতনির এরকম প্রশ্নকে খুব উল্টাপাল্টা বলে মনে হয় তার। তিনি ওর মাথায় হাত দিলেন। শোন, তুই তো মেয়ে, মেয়েদের সবসময় শান্ত থাকা উচিত। দেবা কোনো জবাব দিল না। মনোরমা বললেন, বিশু, খোকন এরা সবাই ছেলে, বড় হচ্ছে, ওদের সঙ্গে আগের মতো হইচই করবি না। কেন? আবার প্রশ্ন। ওরা আমার বন্ধু। তোমার কোনো বন্ধু নেই তাই বলছো? মনোরমা ঢোক গেলেন। মেয়েদের সঙ্গে মেয়েদেরই বন্ধুত্ব হওয়া উচিত। এখানে তো কোনো মেয়ে নেই আমার বয়সী। ছেলেবেলায় তোমার বন্ধু ছিল না? ও মা, আমার যখন বিয়ে হয়েছিল তখন 9ই পার হয়নি। ধ্যাত। হ্যাঁ রে, তোর মা এ বাড়িতে এসেছিল 15 বছর বয়সে। তখনই সবাই বলতো, ধেরে মেয়ে ঘরে এলো, পোষ মানলে হয়। সেই সময় তো গৌরীদানের রেওয়াজ ছিল। গৌরীদান কি? খুব ছোটোবেলায় বিয়ে দেওয়া। শিব ঠাকুর যখন গৌরীকে বিয়ে করেছিলেন তখন তিনি ছিলেন এই একটুখানি। হাসলেন মনোরমা। আর শিব ঠাকুর? তিনি যেমন থাকেন তেমন। ও মা, ওই বিরাট ভুঁড়িওয়ালা বাবার বয়সী লোকটার সঙ্গে একটুখানি মেয়ের বিয়ে হলো? তোমার বর কীরকম ছিল? তোর ঠাকুরদা ছিল সুপুরুষ, তোর বাবার থেকেও লম্বা। কি গায়ের রং! আমার বাবাকে সবাই বলতো জামাই ভাগ্য বটে। হঠাৎ মনোরমার গলাটা কেমন হয়ে গেল। ঠাকুরদা তোমাকে বকতো? খুব। রেগে গেলে তো কাণ্ডজ্ঞান থাকতো না। মনোরমা হাসলেন। আবার সেই রাগ ঠান্ডা হতে সময় লাগতো না বেশি। যখন রেগে যেত তখন আমি আড়ালে পালিয়ে যেতাম। রাগ ঠান্ডা হলে ডেকে ডেকে সারা হতো। বাবা তখন কি করতো? তোর বাবা তখন হয়নি। যে মাসে তোর বাবা এলো সেই মাসেই তো গঙ্গায় নৌকাডুবি হলো। 30 জন মানুষ জলে ভেসে গেল। তার শরীর তো জলে খুঁজে পাওয়া যায়নি। বাবা বলেছিলেন, শরীর না পাওয়া গেলে আমায় শাখা ভাঙতে দেবেন না। শেষ পর্যন্ত 7 দিন যখন পেরিয়ে গেল তখন আমি বিধবা হলাম। তোমার বর যদি এখন হঠাৎ ফিরে আসে? মনোরমা জবাব দিলেন না। নাতনিকে 2 হাতে জড়িয়ে ধরলেন। এই একটা চিন্তা তিনি দিনের পর দিন লালন করে গিয়েছেন। নৌকাডুবির পরও তো মৃত মানুষ জ্যান্ত হয়ে ফিরে এসেছিল। শরীর যখন পাওয়া যায়নি তখন তার ভাগ্যেও এমন ঘটবে না কেন? একটার পর একটা বছর কেটে গেছে। চিন্তাটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়েছে। শেষ পর্যন্ত অমরনাথ ম্যাট্রিক পাস করে গেল। হঠাৎ দীপা জিজ্ঞেস করলো, ঠাম্মা, তোমার কি মাছ মাংস খেতে ইচ্ছেও করে না? চুপ, ওসব কথা মুখে উচ্চারণ করাও পাপ। আমি হিন্দু ঘরের বিধবা। শুধু আলো চাল আর শাকসবজি খেয়ে থাকতে হয় বিধবাদের। পেঁয়াজ রসুন পর্যন্ত নয়। কেন নয়? যা খেলে শরীর উত্তপ্ত হয় তা বিধবাদের খাওয়া উচিত নয়। উত্তপ্ত হওয়া মানে কি? সব প্রশ্ন জিজ্ঞেস করতে নেই, নিজের জীবন দিয়ে বুঝতে হয়। এখন ঘুমিয়ে পড়। মনোরমার হাত একসময় নেতিয়ে পড়ল। ডুয়ার্সের বৃষ্টির তীক্ষ্ণ ধারায় পড়ে যাচ্ছিল টিনের ছাদের ওপর। দীপার চোখের সামনে একটি সুপুরুষ যুবক, যে রাগ পড়ে যাওয়ার পর
রমা রমা বলে ডেকে যাচ্ছে। ঠাকুমাই একদিন বলেছিল তার ডাক নাম রমা। সেই মানুষটা যাকে তার দেখার কোনো সুযোগ ছিল না, তার জন্য আজ এই বৃষ্টির রাত্রে খুব কষ্ট হচ্ছিল। বর্ষার বৃষ্টির চরিত্রের সঙ্গে শীত বয়ে আনা বৃষ্টির তফাৎ হলো। এখন রাতভর জোর জল পড়লেও দিন ফোটার মুখেই তা থেমে যায়। আকাশের মুখ যতই ভার হোক, সকাল আসি সকালের মতন। মনোরমা ঘুমাচ্ছেন। ঘড়ি দেখে দীপা উঠল। মাথার টিনে কোনো শব্দ নেই, তার মানে বাইরে বৃষ্টি নেই। যদিও ঘরে এখনও অন্ধকার এবং ডিমবাতিটা সমানে জ্বলে যাচ্ছে। নিঃশব্দে দরজা খুলে সে সতর্ক হাতে ভিজিয়ে দিল। হাত নেই, কিন্তু দিনও আসেনি। উঠোনে এক মায়াবী ঘন ছায়া, অন্ধকারে আলো গুলে দেওয়ার মতো। এমন ছায়া তৈরি হয় যাতে পৃথিবীর চেহারা অন্যরকম হয়ে যায়, কেমন আদুরে আদুরে। বড় বাড়ির ভেতর দরজা তো বন্ধ থাকবেই, এমনকি বুধুয়া যে রান্নাঘরে শোয়, এখান থেকেই তার নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। দীপা হেসে ফেলল। মা বলে ওই নাক ডাকার জন্যই চোর আসবে না বাড়িতে। কাঁঠাল লিচু গাছগুলোর মাথায় পাতলা অন্ধকার, পায়ের তলার ঘাস জলে ভিজে একসা। দীপা দৌড়ে চলে এলো উঠান পেরিয়ে তারের বেড়ার ধারে। তারপর খুঁটিতে পা দিয়ে ওপরে উঠে এক লাফে চলে এলো বাড়ির সামনে। এই দৃশ্যটা মা দেখলে পিটুনি খেতে হতো। পড়ার সময় তার ফ্রকের প্রান্ত যে জায়গায় উঠে গিয়েছিল, তাতে মায়ের প্রচণ্ড আপত্তি। যখন কোথাও বসতে হবে তখনও যেন হাঁটু ঢাকা থাকে। কেন? খোকন বিশু তো হাঁটুর অনেক ওপরে প্যান্ট পরে। জিজ্ঞাসা করলেই একটা উত্তর, তুমি মেয়ে। আরে বাবা, মেয়ে তো কি হয়েছে? এক দৌড়ে দীপা চলে এলো শিউলি গাছটার নিচে। আরে বাবা, গাছের নিচটা যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে কেউ। পা মুড়ে বসে ফ্রকের প্রান্ত তুলে তাতে শিউলি টপাটপ তুলতে লাগলো দীপা। ঘোরের মধ্যে তার হাত সমানে ওঠানামা করতে লাগলো। এখনও ছায়া ছায়া অন্ধকার চারপাশে, অথচ মোটেই ভয় করছে না। বাতাসে যে শীত শীত ভাব, আলতো দাঁত বসাচ্ছে, তাও যেন ধতর্বের মধ্যে নয়। হঠাৎ মাছ ধরার কথা মনে পড়তেই সে মাথা তুলে আকাশ দেখল। লক্ষ লক্ষ মোষ যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। মুখ নামাতেই সে দেখতে পেল সেই লম্বা ছেলেটা আসছে। মালবাবুর বাড়িতে গতকাল দুপুরে এসেছে, হয়তো ভোরে বেড়াতে বেরিয়েছে। বছর 18 বয়স, ফুল প্যান্ট আর সোয়েটার পরনে। ছেলেটা দাঁড়িয়ে পড়ল হঠাৎ তাকে দেখে। দীপা আবার ফুলতলায় মন দিল। হঠাৎ কানে এলো বিউটিফুল। সে না উঠেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কিছু বলছেন? কেমন কায়দা করলো মুখে চোখে ছেলেটা। তোমাকে ঠিক সুচিত্রা সেনের মতো দেখাচ্ছে। কি নাম তোমার? সকাল 9টায় জলখাবার খেয়ে ধুতি আর পুরো হাতা শার্ট পরে নিলেন অমরনাথ। এই সময় তার খুব আরাম লাগে। একজোড়া বিদ্যাসাগরে চটি আছে। 3 বছর অন্তর কলকাতায় বেড়াতে গিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনে আনেন। সপ্তাহে 6 দিন তো কেটস আর হাফ প্যান্ট পরে কাটাতে হয় চায়ের বাগানে। সন্ধ্যের পরে তাসের আড্ডায় যাওয়ার সময় ফুল প্যান্ট পরেন। রবিবার একটু বাঙালি সেজে বের হলে মনটাও অন্যরকম লাগে। চিরকালই ব্যাগ ব্রাশ করেন অমরনাথ। আয়নাটা বেলজিয়ামে তৈরি। 20 বছর আগে রবার্ট সাহেবের বউ তাকে উপহার দিয়েছিলেন দেশে ফিরে যাওয়ার সময়। নিজেকে দেখলেন অমরনাথ। 44 বছর বয়সে শরীর ভারী হয়েছে, জুলপি পেকেছে, দ্বিতীয় চিবুক স্পষ্ট। ইন্টারমিডিয়েট পাশ করে মামার এক বন্ধুর কাঠের ব্যবসায় চাকরি নিয়ে গেদে থেকে তিনি এসেছিলেন উত্তর বাংলায়। মাতুলালয়ে যারা মানুষ হয় তাদের স্বাবলম্বী হতে হয় তাড়াতাড়ি। সেই কাঠের ব্যবসায় এসে রবার্ট সাহেবের সঙ্গে আলাপ। তিনিই নিয়ে এলেন চা বাগানের চাকরিতে। 24 বছর হয়ে গেল সময়টা। 3খানা পেল্লাই সাইজের ঘর, উঠোনের গায়ে আর একটি ঘর, ওপাশে রান্নাঘর, দুপাশে আম কাঁঠালের গাছ, শাকসবজি নিয়ে অমরনাথের এই কোয়ার্টার্স। উঠোনে নেমে অমরনাথ মনোরমার দর্শন পেলেন। উঠোনে মোড়া পেতে বসে আছেন চুপচাপ। রান্নাঘরে বাচ্চাদের কলরব, সম্ভবত জলখাবার খাওয়া হচ্ছে। অমরনাথ মায়ের সামনে এসে জিজ্ঞাসা করলেন, বলো কি আনতে হবে? মনোরমা বললেন, কি আর আনবি, সেই তো থোড় বড়ি।
তাছাড়া আজ যেরকম হয়ে আছে আকাশ, তাতে ভালো করে বাজার বসবে বলে তো মনে হয় না। একদম সাদা থান পরেন মনোরমা। একবার অঞ্জলির বাপের বাড়ি থেকে নরুন পাড় ধুতি দিয়েছিল, উনি পরেননি। অমরনাথ জিজ্ঞাসা করলেন, কাঁকরোল আনবো? গত হাটে খুব ছোট দেখেছিলাম, আজ মনে হয় বড় পাওয়া যাবে। কাঁকরোল তো বাড়িতেই হয়েছে, তবে ওই বিচিওয়ালা বেগুন আনিস না, নতুন আলু উঠেছে কিনা দেখিস। একবেলা তো রান্না করি, বেশি বাজারের কি দরকার। আর হ্যাঁ, সেরখানেক কালানুনিয়া চাল আনিস তো আজ, মনোরমা বললেন। মাথা টেনে রান্নাঘরের সামনে গেলেন অমরনাথ। হাটে যাচ্ছি, কি কি আনতে হবে? রান্নাঘর থেকে অঞ্জলির গলা ভেসে এলো। বুধুয়াকে বলে দিয়েছি। সে কোথায়? অমরনাথ গলা তুললেন। বুধুয়া, এই বুধুয়া! গোয়ালঘরের দিক থেকে কালো মদেশিয়া ছেলেটা দৌড়ে এলো। অমরনাথ বললেন, নে ব্যাগ ট্যাগ নিয়ে চল। পকেট থেকে নস্যি বের করতে গিয়ে সামনে এলেন তিনি। কোনোদিন মায়ের সামনে নস্যি নেননি। পা বাড়াতে গিয়ে ডাক শুনলেন, অমরনাথ। অমরনাথ পেছন ফিরলেন। মনোরমা বললেন, একটু কিসমিস আনিস আজ। কিসমিস? পায়েস হবে, মেয়ের জন্মদিনের কথা বাপের মনে থাকে না? ছেলে হলে মনে রাখতিস। মনোরমা মুখ ঘুরিয়ে নিলেন। হেসে ফেললেন অমরনাথ। কাল রাতে অঞ্জলি বলেছিল কিসমিসের কথা। মনোরমা মনে না করিয়ে দিলে নির্ঘাত একটা অনর্থ ঘটত আজ। বাড়ির সামনের মাঠে পা রাখলেন অমরনাথ। আজ রোদ উঠবে না, গাছপালাগুলো পর্যন্ত ভিজে ভিজে দেখাচ্ছে। ছাতি নেওয়ার দরকার হবে না, বর্ষাকাল নয় তো। মেঘ যতই ঘোরাফেরা করুক, চট করে বৃষ্টি নামবে না, আর নামলেও সেটা সন্ধ্যের পর। গত রাতে বাড়িতে ফেরার সময় ছাতা থাকতেও ভিজে গিয়েছিলেন খুব। গরম জলে পা ডুবিয়ে তবে সর্দিটা বাঁচানো গেল। মাঠের ওপারে আসাম রোড ধরে এই মেঘলা দিনেও লোক যাচ্ছে হাটে। মাঝে একটা হাটবাস বেরিয়ে গেল বোঝাই লোক নিয়ে। আকাশ ভেঙে না পড়লে সপ্তাহের একটিমাত্র হাটবারে বেচাকেনা জমে উঠবেই। শীত পড়ার মুখে, লক্ষ্মী পুজো চলে গিয়েছে। বড়বাবুর বাড়ির সামনে গেটের ভেতরে চালা বেঁধে অন্তত কালী ঠাকুরে কাঠাময় খড় বেঁধেছে। আগে লোকটি ওই একটি ঠাকুর গড়ত, এখন 5-5টা বাগানের কালীর অর্ডার নিয়ে কর্মচারী দিয়ে করায়। তবে অন্য যেখানে যাই করুক, এই বাগানের ঠাকুরের রং আর চোখ অনন্ত করবেই নিজের হাতে। অমরনাথ দেখলেন বড়বাবুর কোয়ার্টার্সের তারের বেড়া ধরে শনিচর ধোপা খড়ের কাঠামোর দিকে অপলক তাকিয়ে আছে। চা বাগানের একমাত্র ধোপা। এই বাগানে চাকরি নেবার সময় থেকেই ওকে দেখছেন। বাগান থেকেই ওকে থাকার জায়গা দেওয়া হয়েছে। ও অশক্ত হলে ওর ছেলে কাজ করবে, এটাই নিয়ম। কিন্তু সেই ছেলে মাত্র 20 বছর বয়সে হঠাৎ সংসার ত্যাগ করেছে। ছেলেটাকে দেখেছেন তিনি। রবিবারের বিকেলে ইস্ত্রি করা কাপড় নিয়ে বাড়িতে আসত। সাদামাঠা গোবচারী বিহারি যুবকটির মাথায় এমন মতলব ছিল তা তিনি ঘুণক্ষরেই বুঝতে পারেননি। শনিচর এখন ভয় পাচ্ছে। অশক্ত হয়ে পড়লে তাকে এই বাগান থেকে বিতাড়িত হতে হবে। চিন্তাটা মাঝে মাঝে তার নিজেরও হয়। দেশের বাড়িতে এখন কেউ নেই, কাকাদের সঙ্গে তো কোনো দিন সম্পর্ক নেই। মামার বাড়িতে যে মানুষ, তার সঙ্গে থাকবেই বা কেন? বিষয় সম্পত্তি যা ছিল বাবার নামে, তা একসময় কাকারা নিজেদের নামে আইনসম্মত করে নিয়েছে। দাদু মারা যাবার পর মামারা খারাপ ব্যবহার করেনি, তবে তারা যে বাইরের লোক এটা ক্রমশ ব্যবহারে ফুটে উঠছিল। এখনই চা বাগানের চাকরিটা ছাড়া তার কোনো সম্বল নেই। তবে সময় আছে হাতে। গঞ্জের ওপাশে সস্তা একটা জমি কিনে রেখেছেন। 16 বছর চাকরি আছে। একটু একটু করে গুছিয়ে নিতে হবে এখন থেকে। চাপা ফুলের গাছটার কাছে পৌঁছে উল্টো দিক থেকে শ্যামলকে আসতে দেখলেন তিনি। পাতিবাবু হরিদাস চ্যাটার্জির বড় ছেলে, ম্যাট্রিক পাশ করে বসে রয়েছে। ভালো ফুটবল খেলে। পাতিবাবু বড়বাবুকে ধরেছেন যাতে তিনি সাহেবকে বলে শ্যামলের চাকরির ব্যবস্থা করেন। ভদ্রলোক বোকামি করছেন, অমরনাথ জানেন। বড়বাবু তার শালার জন্যে চেষ্টা করে যাচ্ছেন। সাইকেল থামিয়ে শ্যামল দাঁড়িয়ে গেল। অমর কাকা, বাবা বলছিলেন আপনি যদি একবার আমাদের বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয়। বাবা নিজে যেতেন, কিন্তু তালুই মশাই আছেন বলে যেতে পারছেন না। কি ব্যাপার তুমি জানো?
ও আপনি বাবার কাছেই শুনবেন। আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম। চলো। অমরনাথ আর কথা বাড়ালেন না। সাইকেল নিয়ে শ্যামল পাশাপাশি হাঁটছিল। কোয়ার্টার্সগুলো বাঁ দিকে, ডান দিকে আসাম রোড। ধুতিতে চোরকাঠা লেগে যাচ্ছে। শ্যামল বলল, কাল লঙ্কাপাড়া বাগানের সঙ্গে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন বড় সাহেব। হ্যাঁ, তোমার দেওয়া গোলে আমাদের বাগান সেমিফাইনালে উঠেছে বলে শুনলাম। সাহেব কিছু বলেছেন? কি ব্যাপারে? এই আমার গোল দেওয়ার ব্যাপারে। জানি না, আমার সঙ্গে তো কথা খুব কম হয়। অমরনাথ মনে মনে হাসলেন। একটা গোল দিয়েই ছোকরা ভাবছে চাকরি পেয়ে যাবে। বড় সাহেব গভীর জলের মাছ। তিনি জিজ্ঞাসা করলেন, বাজার যাবে না? আমাদের বাজার খাওয়া দাওয়ার পর হয়। কেন? অমরনাথ অবাক হন। তখন দাম কমে যায়। অমরনাথ চুপ করে গেলেন। মালবাবুর পাশে পাতিবাবুর কোয়ার্টার্স। বাগানের সরু গলিতে গলিতে টহল মেরে পাতি তোলান হরিদাসদা। এই চা বাগানের সবচেয়ে প্রবীণ কর্মী। সামনের মাসে অবসর নেবার কথা ছিল। সাহেবকে অনেক ধরে টরে 1 বছরের এক্সটেনশন পেয়েছেন। অমরনাথ দেখলেন বাইরের বারান্দায় চেয়ার পেতে হরিদাসদা বসে গল্প করছেন তার বিয়ের সঙ্গে। জলপাইগুড়িতে গিয়ে বাড়ি ভাড়া করে মেয়ের বিয়ে দিয়েছেন। এখানকার নিমন্ত্রীরা লরিতে চেপে জলপাইগুড়িতে গিয়ে সেই বিয়ের নিমন্ত্রণ খেয়ে এসেছে। অমরনাথের শরীর ভালো না থাকায় যাননি। খরচ কমানোর জন্য এখানকার অনেকে একটা বাহানা দেখিয়ে জলপাইগুড়িতে গিয়ে ছেলে মেয়ের বিয়ে দেয়। হরিদাসদার যা অবস্থা, তাতে ওটা না করে উপায় ছিল না। এখানে বিয়ে দিতে 8 গুণ মানুষকে খাওয়াতে হতো। তবে হ্যাঁ, এই চা বাগানের প্রথম দিকের সন্ধেগুলো তার কাটত এই হরিদাসদার কোয়ার্টার্সেই। পুরনো দিনের কলের গান আছে হরিদাসদার। কানাকেষ্ট, সাইগল, কাননবালা রেকর্ড বাজাতো সন্ধ্যের পরে। হরিদাসদা একসময় কলকাতায় ছিলেন। আলাউদ্দিন খাঁয়ের বাজনা শুনেছেন। শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে ভালো ধারণা ছিল। ওর সঞ্চয়ের রেকর্ড আজকাল কেউ শোনে না। হরিদাস চ্যাটার্জিকে বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায়। রোগা, ক্ষয়া, লম্বা চেহারা। গরমকালেও গেঞ্জির ওপর সুতির চাদর জড়িয়ে রাখেন। কালী ঠাকুরের মূর্তিতে অন্তত হাত দিতেই গায়ে আলোয়ান আসে। অমরনাথকে দেখে হরিদাসবাবু উঠে দাঁড়ান চেয়ার ছেড়ে। এসো অমরনাথ, চা খাবে তো? শ্যামল, যাও তো মাকে বলো চা দিতে। না দাদা, এইমাত্র জলখাবার খেয়ে বেরিয়েছি। কি ব্যাপার বলুন। আরে বসো বসো, বাজারে যাচ্ছ, কিন্তু বাজার তো বসেইনি। এই বারান্দায় বসে কটা হাটবাস এলো দেখে বুঝতে পারি বাজারের কি অবস্থা। এই বাদলায় বাজার বসতে সময় লাগবে, বসো। শ্যামল জিজ্ঞাসা করলো, তাহলে সত্যি আপনি চা খাবেন না অমর কাকা? অমরনাথ মাথা নেড়ে না বলে তৃতীয় চেয়ারটিতে বসলেন। হরিদাসবাবু বললেন, সেবায় আমার বিয়ের সঙ্গে তো তোমার আলাপ হয়েছিল। অমরনাথ নমস্কার করলেন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো? আছি। বয়স হলে যেমন সবাই থাকে, ভদ্রলোক জবাব দিলেন। হরিদাসবাবু বললেন, বেয়াই মশাই ব্যস্ত মানুষ, দুটো দোকানের ঝামেলা, মিউনিসিপ্যালিটির কাজ, কংগ্রেসই করেন তা তো জানোই। তবু গত রাতে এদিকে এসেছিলেন বলে আমার কাছে একটু থেকে গেলেন। এমনিতে জলপাইগুড়ির বাড়িতেই ওকে ধরা যায় না। ওসব ছেড়ে দিন, ভদ্রলোক হাসলেন। জলপাইগুড়ি শহরে পুরনো কংগ্রেসি বলতে তো আমরা কজন। লোকে জিজ্ঞাসা করে আমি কেন এমএলএ হলাম না। বিধানবাবু, অতুল্যবাবুরা তো আমাকে পছন্দ করেন। আমি বলি, ওসব করার জন্য তো খগেন দাশগুপ্ত মশাই আছেন, ওকে জেতাতে পারলেই আমার জিত। হরিদাসবাবুর বেয়াই চুরুট ধরালেন। হরিদাসবাবু বললেন, বেয়াই মশাই বোধ হয় একটু বেশি চুরুট খান। তা খাই, আমি তো বলে রেখেছি চিতায় যখন তুলবে তখন মুখে একটা চুরুট গুজে দিও। যেন বিরাট রসিকতা করেছেন এমনভাবে হেসে উঠলেন ভদ্রলোক। অমরনাথ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার হরিদাসদা, কিছু বললেন না তো? হরিদাসবাবু বললেন, বেয়াই মশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। ওর ভাইয়ের একটি পুত্র আছে, এবার ম্যাট্রিক দেবে। ভাতৃবধূর ইচ্ছে ছেলেটির বিয়ে দিয়ে ঘরে বালিকাবধূ আনবেন। ওকে আমি একবার দেখেছি, প্রকৃত সুদর্শন। বয়স কত হবে বেয়াই মশাই? ভদ্রলোক বললেন, কত হবে, সেদিন তো জন্মালো, ধরুন 17।
হরিদাসবাবু আবার শুরু করলেন, যা বলছিলাম, ওদের কোনো দাবি দেওয়া নেই, শুধু মেয়েটিকে সুন্দরী হতে হবে, 10-12 বছর হলেই চলবে। শুনেই আমার মনে পড়ল তোমার দীপার কথা। এই বাগানে ওর চেয়ে সুন্দরী মেয়ে তো আর কেউ নেই। অমরনাথ চমকে উঠলেন, সে কি? দীপা তো আজ 10-এ পড়ল, এই বয়সে বিয়ে দেবার কথা ভাবছেই না। হরিদাসবাবুর বেয়াই বললেন, গরম দেশের মেয়েরা 12তেই যুবতী হয়ে যায়। আমার মায়ের বিয়ে হয়েছিল 7-এ, আমি হয়েছিলাম 13-তে। ওহো, আমার ভাইটিকে আবার কংগ্রেসি বলে ভাববেন না। সে কন্ট্রাক্টারি করে প্রচুর পয়সা জমিয়েছে। পুত্র বলতে ওই একটি, 6টি কন্যার একটি বিবাহিতা। আপনাকে শাঁকা সিঁদুর ছাড়া কিছুই দিতে হবে না। অমরনাথের বুকের পাঁজর যেন টনটন করে উঠল। ওইটুকুনি মেয়ের বিয়ে দেওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবেননি। তাছাড়া কথাটা মুখ ফুটে বাড়িতে বলবেনই বা কী করে? অঞ্জলি শুনলে প্রচণ্ড রেগে যাবে। অমরনাথ দেখলেন দুটো মুখ তার দিকে জবাবের আশায় তাকিয়ে আছে। অমরনাথ বললেন, শুনলাম, কিন্তু হরিদাসদা, ইনি তো আমার মেয়েকে দেখেননি। দেখলে যে পছন্দ হবেই তারও তো কোনো মানে নেই। বেয়াইমশাই বললেন, দেখেছি, একটু আগে ওই মাঠ দিয়ে একটি ছেলের সঙ্গে বাজারের দিকে গেল। দূর থেকে যা দেখলাম তাতেই চোখ জড়িয়ে গিয়েছে। অমরনাথ হতভম্ব। দীপা আবার কোন ছেলের সঙ্গে বাজারের দিকে গেল? তিনি ভেবেছিলেন রান্নাঘরে বসে জলখাবার খাচ্ছে। একটি ছেলে মানে কোন ছেলে? অঞ্জলি যে রাগারাগি করে তা খুব ভুল করে না। হরিদাসবাবু বললেন, বেয়াইমশাই সামনে রয়েছেন, তবু বলি, সুযোগ যখন পাচ্ছ তখন আর হাতছাড়া করো না। মেয়ে বড় হলে সুপাত্র পাওয়া মুশকিল। তাছাড়া আমরা যা চাকরি করি তাতে ভালো পাত্র পেতে গেলে যে বরপণ দিতে হয় তা জোগাড় করতে পারবো না। অতি বড় সুন্দরীও সেই কারণে বর পায় না। হে। অমরনাথ বললেন, আপনি নিশ্চয়ই সুপরামর্শ দিচ্ছেন। দেখি, ভেবে দেখি, বাড়িতে একটু আলোচনা করি। তারপর হরিদাসবাবুর বেয়াইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কিছুদিন আছেন নাকি? ভদ্রলোক দ্রুত মাথা নাড়লেন, না না, আজই চলে যাব। তা আপনি ভেবে দেখুন, আজই যে জবাব দিতে হবে তা তো নয়। একটা কথা, উনি এত অবস্থাপন্ন আর আমি চা বাগানের সামান্য কেরানি। বিয়ে থা সমান ঘরে হওয়া উচিত। আমার মতো লোকের মেয়েকে কেন বউ করে নেবেন ওরা? না মশাই, আপনাকে নিয়ে পারা গেল না। আমাদের সমান ঘর হলে এরকম প্রস্তাব নিয়ে যেতে পারতাম। বড়লোক বাপ কি 10 বছরের মেয়ের বিয়ে দেবে? আমার ভাই চাইছে আপনাদের মতো পরিবার থেকে মেয়ে আনতে। রুচি আছে, শিক্ষা আছে, শুধু পয়সাটাই জানি। ভদ্রলোক চুরুটে টান দিতে থাকলেন। অমরনাথ উঠে দাঁড়ালেন। অর্থবান মানুষের পরিবারে দরিদ্র সংসারের মেয়েরা মানিয়ে নিতে পারে না তো সবসময়, তাই বলছিলাম আর কি। ভদ্রলোক বললেন, অর্থের সঙ্গে শিক্ষার যোগাযোগ যাদের নেই সেই পরিবারগুলোতে হয়তো তেমন হয়। এই যে এখানে হরিদাসবাবু রয়েছেন, ওর অবস্থা ভালো নয়। মেয়েটিও আহামরি সুন্দরী নয়, জেনেও আমি আমার ঘরে নিয়েছি। কেন নিয়েছি জানেন? বড়লোকের মেয়ের কাছে আমরা শান্তি পাবো না, তাই বলে কি সে খুব কষ্টে আছে কি হরিদাসবাবু, বলুন না। না না, এরা সেই প্রকৃতির মানুষই নয় অমরনাথ, হরিদাসবাবু জানিয়ে দিলেন। ঠিক আছে, ভেবে দেখি, বলে অমরনাথ মাঠে নামলেন। বুধুয়া দূরে দাঁড়িয়েছিল চুপচাপ। তাকে চলতে দেখে সে এগিয়ে গেল। দীপার বিয়ে এই বয়সে তিনি কি সত্যি দিতে পারবেন? বুকের মধ্যে চাপটা রয়েই গেল। মেয়েটির মুখ মনে হতেই তিনি মাথা নাড়লেন। না, পাত্র যতই লোভনীয় হোক, সম্ভব নয়। গাছের গুড়ি কেটে সিঁড়ি বানানো হয়েছে মাঠ থেকে তারের গেট পেরিয়ে আসাম রোডে নামতে। অমরনাথ ধুতি সামলে সেখানে পৌঁছে দেখলেন বুধুয়া একটা ডিমওয়ালাকে ধরেছে। কুলি লাইন থেকে সারা সপ্তাহে জমানো ডিম নিয়ে যাচ্ছে হাটে বেচতে। এখানে কিনলে কয়েক আনা সস্তা হয়। দাম দিয়ে তিনি ডিমওয়ালাকেই বললেন কোয়ার্টার্সে পৌঁছে দিতে। পিচের রাস্তায় দুপাশে পাইকাররা বসে গেছে পাট বিক্রি করতে, আসা রাজবংশী কৃষকদের ধরতে। দরাদরি করে কেনা পাট চলে যাচ্ছে সদরে। ডুডুয়া নদী থেকে মাছ ধরে মদেশিয়ারা আসছে হাটে ঝুড়ি ঝুলিয়ে। বেশিরভাগই ছোট মাছ। তাদের একজনকে দাঁড় করালেন অমরনাথ। কি আছে দেখাও। লোকটা দেখালো বান আর পাথর ঠোকরা। কবে বান মাছ খেয়েছেন মনে করতে পারলেন না অমরনাথ। ভালো করে রাঁধলে শুনেছেন মাংসের চেয়েও উবাদেও হয়।
4 টাকা সের শুনে জ্যান্ত কিনা দেখতে চাইলেন। পেছন থেকে বুধুয়া জানালো ওই মাছ নিয়ে গেলে মাইজি খুব রেগে যাবে। অন্যদিন 3.5 টাকায় বিক্রি হয়, তবু মাইজি নেয় না। বলে দেখলো সাপের কথা মনে হয়। অন্যদিন মাছ কেনে অঞ্জলি। দুপুরের খাওয়ার পাট চুকলে ওরা বারান্দায় এসে বসে। দূরে আসাম রোড দিয়ে মাছ মারারা গেলে ডাকিয়ে এনে মাছ কেনে। অমরনাথ মত পরিবর্তন করলেন। হাটে এসে চালানি মাছ কেনাই ভালো। অমরনাথ এগুলেন। আগে হাট বসতো এই হাটতলাতেই, এখন চৌমাথা ছাড়িয়ে গিয়েছে। আসাম রোড দিয়ে গাড়ি যায় শামুকের মতো। 5-6টা বাগান থেকে মানুষ ঝেঁটিয়ে আসছে বাজার করতে। ভিড়ে ভিড়ে একাকার। সপ্তাহের বাকি 6 দিন তো মাছিও বসে না। দোকান বলতে হাজারির মুদিখানা, মুখার্জিদের মণিহারি দোকান, একটা হাজামখানা, কয়েকটা সিগারেট বিড়ির দোকান, সাইকেল সারাইয়ের দোকান আর যাদবদের ভাটিখানা। এদের ওপর ভরসা করে থাকতে হয় তাদের। হঠাৎ কানে তীব্র আর্তনাদ ভেসে এলো। একটানা কোকিয়ে যাচ্ছে শুয়োরটা। ডান দিকের মাঠের বুকে শুয়োর কাটা হচ্ছে। মদেশিয়াদের প্রিয় মাংস, সস্তাও, কিন্তু চিৎকারটা সহ্য করা যায় না। এই নিয়ে এককালে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু বিক্রি বন্ধ করা যায়নি। প্রথমে মাছ কিনলেন অমরনাথ। বরফ চাপা বড় রুই মাছ, যেটাকে একটু সতেজ মনে হলো তার। ওজন 3 সের। কয়েকদিন চলবে, একবেলা মাছ খাওয়া হয়। বধুয়াকে দিয়ে পাঠিয়ে দিলেন বাড়িতে। অঞ্জলির সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না বসাতে পারবে। বুধুয়া জানে ফিরে এসে কোথায় তাকে খুঁজতে হবে। হয় হাজারের মুদিখানা, নয় পেট্রোল পাম্পে তাকে পাওয়া যাবে। হাজারের দোকানের সামনে ভিড় বাঁচিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরলেন তিনি। নস্যি নেন, কিন্তু মাঝে মধ্যে সিগারেটও চলে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভিড় দেখতে দেখতে তার মনে হলো, তাহলে দীপারও সম্বন্ধ এলো। এই সময় একটা স্টেশন ওয়াগন এসে থামলো সামনে। তেলিপাড়া চা বাগানের মালবাবু সুনীল সেন ওয়াগন থেকে নেমে তাকে দেখেই চিৎকার করে উঠলেন, যাক, একেই বলে বরাত, আপনাকে পেয়ে গেলাম, নইলে বাড়ি পর্যন্ত ছুটতে হতো। কি ব্যাপার? অমরনাথের ভালো লাগলো দীপার বিয়ে ভাবনা থেকে মুক্তি পেতে। পরশুদিন আপনাদের যে খেলাটা ছিল বানারহাট বাগানের সঙ্গে, সেটা ওরা আজ খেলতে চাইছে। একজন পার্টনারকে মঙ্গলবার পাওয়া যাবে না। নিজেদের মধ্যে ব্যাপার, প্লিজ না বলবেন না। সুনীল সেন হাত ধরলেন। কিন্তু আমার পার্টনারকে তো বলতে হবে। ছুটির দিন বেরোতে ইচ্ছা করছিল না অমরনাথের। তেলিপাড়া ক্লাব অকশন ব্রিজ কম্পিটিশন করছে। এই বাগান থেকে 2টো টিম নিয়েছে। তার পার্টনার মেজ গোদামবাবু। ছোকরার একটা দোষ ভুল হলেই বলে, আমি ভেবেছিলাম আপনার হাতে অমুক তাসটা আছে। যতবার বলেন তোমার এই ভাবাভাবি ব্যাপারটা ছাড়ো, তবুও শুধরায় না। সুনীল সেন বললেন, ম্যানেজ করে নিন, নইলে কম্পিটিশন শেষ করতে পারবো না। আসাম রোডটা নদীর ওপর ছোট্ট সাঁকো ডিঙিয়ে চৌমাথার দিকে চলে গিয়েছে। এখানে বাঁদিকে কাটা কাপড়ের দোকান বসে। উল্টো দিকটিতে বেতের ঝুড়ি থেকে আরম্ভ করে তামাক পাতা, সাবান, রঙিন ফিতে থেকে মাছ ধরার সরঞ্জাম নিয়ে পশারিরা বসে। ডাক্তারবাবুর ছেলে বিশু উবু হয়ে বসে কাপড়ের ওপর ছড়ানো নানা রকমের বড়শি দেখছিল। ঠিক তার পাশে দাঁড়িয়ে অসহিষ্ণু গলায় দীপা বলল, এত দেখার কি আছে? পুঁটি পাথর ঠোকরার জন্যও ছোটা নিয়ে নে। বিশু বলল, তুই কেন মেয়ে হলি রে? মেয়েদের এত অধৈর্য হতে নেই। দীপা ঝাঁকিয়ে উঠল, মা যদি ডেকে না পায় তাহলে দুপুরে মাছ ধরতে যাওয়া বন্ধ হয়ে যাবে। বিশু দোকানদারকে বলল, বান মাছ ধরা সুতো আর বড়শি দাও। দীপা বিরক্ত হলো, বান মাছ মা রাঁধবে না। আমার মা রাঁধবে। তোরা ঘটি, তাই ভালো জিনিস খাস না, বিশু বলল। বিশুর ওপর খুব রাগ হয়ে গেল দীপার। তখন থেকে বড়শি দেখছে তো দেখছেই, আবার ঘটি বলে ঠোকা হলো। ঠাকুমা বলে, বাঙালদের কোনো বাজ বিচার নেই। ঠিক বলে কি না বোঝা যাচ্ছে না বিশুর বড়শি কেনার ধরন দেখে। সে আগ বাড়িয়ে বলল, ওই 8টা বড়শির কত দাম হবে? দোকানদার দেখে বলল, 1 টাকা দিদি। এ মা, এ কি বলে রে? এখান থেকে নিস না বিশু। দীপা এমন গলায় চিৎকার করে উঠল যে আশেপাশের অনেকেই এদিকে তাকালো। বিশু শেষ পর্যন্ত অনেক ঘ্যানর ঘ্যানর করে দামটা 12 আনায় নামিয়ে আনলো। দুজনের সঞ্চয়ে ছিল 1 টাকা।
তার 12 আনায় বেরিয়ে গেল। গত 4 রবিবারে বাবার কাছ থেকে দুজনে 2 আনা করে সংগ্রহ করেছে। কাগজে মুড়ে বড়শিগুলো পকেটে পুরে বিশু উঠে দাঁড়ালো। এই শোন পাপড়ি খাবি? দীপা মাথা নাড়ল। শোন পাপড়িওয়ালা এবারের হাটে আসেনি। বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাড়ি চল। আর খাওয়া দাওয়ার পর বৃষ্টি নামলে আমি কিন্তু মাছ ধরতে যাব না। বেশ, তাহলে কদমা খাওয়া? ওই ওখানে বসে আছে। বিশু আঙুল তুলে দেখালো। তুই কি পেটুক রে? কদমা খেলে পেটে কেঁচো হয়, জানিস না? বিশু বলল, বাবা ঠিক বলে, মেয়েরা 1 নম্বরের কিপটে হয়। অতএব কদমাওয়ালার কাছে যেতেই হলো। দুজনে 4 আনা পয়সা বেঁচে আছে। বিশুর জন্য তার পুরোটাই খরচা হয়ে গেল। কদমাটাকে কামড় দিতে গিয়েই সে থমকে গেল। সেই ছেলেটা মালবাবুর বাড়িতে এসেছে। সে চাপা গলায় বিশুকে বলল, এই বিশু, সেই ছেলেটা। বিশু বিরক্ত গলায় জানতে চাইল, কোন ছেলেটা? যে আমাকে আজ সকালে সুচিত্রা সেন বলেছিল। বিশু সঙ্গে সঙ্গে চারপাশ ঘুরে দেখতে চাইল ছেলেটাকে। যার কথা হচ্ছিল সে হাটে এসেছে ফুলবাবু সেজে। মাথার টেরি বানিয়েছে, খানিকটা দূরে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে রয়েছে। দীপার খুব রাগ হয়ে গেল। আজ সকালে ছেলেটার মুখে কথাটা শোনা মাত্র সে উঠে দাঁড়িয়েছিল। ফ্রকের প্রান্ত উঁচু করে তুলে ফুল রেখেছিল। হাঁটু দেখা যাচ্ছে বুঝতে পেরে ফুলগুলো ফেলে দিয়ে ফ্রক নামিয়ে গম্ভীরভাবে বাড়ির দিকে পা বাড়িয়েছিল। সদর দরজা বন্ধ। তারের বেড়া পেরিয়ে বাইরে থেকে আসা ওই ছেলেটির সামনে অশোভন বলে পাশের গলির পথ ধরেছিল। ফুলগুলো আনা হলো না বলে খুব কষ্ট হয়েছিল তার। এখন রাগ হলো। সে হাত বাড়িয়ে ডাকলো ছেলেটিকে। ছেলেটা বেশ খুশি মুখে এগিয়ে এলো। কি ব্যাপার? কি দেখছেন এদিকে? চেঁচিয়ে বলল দীপা। সঙ্গে সঙ্গে বিশু জুড়ে দিল, আপনি ওকে সুচিত্রা সেন বলেছেন কেন? ছেলেটিকে ভ্যাবাচিকা খেয়ে গেল। দীপা বলল, আবার যদি দেখি আপনি কাছে এসেছেন তাহলে রতন কাকুকে বলে দেব। কথাগুলো শেষ করে সে হাঁটা শুরু করলো। বিশু তার সঙ্গ ধরে কয়েক পা হেঁটে বলল, উরি বাস, তুই কি রাগী লোকের মতো কথা বললি রে? দীপা অহংকারী মুখে আকাশ দেখল। এই ভঙ্গিতে কথা বলতে পারবে কোনোদিন কেন আজ সকালেই ভাবতে পারিনি। এখন খুব ভালো লাগছে। খোকন বিশুও তো ছেলে, কিন্তু এই ছেলেটার মতো বদ চাহনি নেই। আচ্ছা, বদ মনে হলো কেন? একটা খটকা লাগলো তার। কথাটা কাকে জিজ্ঞাসা করা যায়? সে বিশুকে প্রশ্ন করল, ছেলেটা তাকানো দেখেছিস? বিশু মাথা নাড়ল। উত্তম কুমারের মতো। উত্তম কুমার? তুই উত্তম কুমারকে দেখেছিস? পত্রিকায় মা পড়ে, তাতে উত্তম কুমারের ছবি আছে। যাই বলিস, ছেলেটা বদ, আমার একটুও ভালো লাগেনি। দীপা এমন গলায় কথা বলল যে বিশু অবাক হয়ে তাকিয়ে রইল হাঁটার সময়। দীপা সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা করল, এই তুই আমার দিকে অমন করে কি দেখছিস? তুই কেমন বড়দের মতো কথা বললি? মানে? আমার সোনামাসিকে দেখেছিস তো, জলপাইগুড়িতে কলেজে পড়ে। একদিন আমার সামনে এক বন্ধুকে বলেছিল ঠিক ওইভাবে। দীপার শরীরটা কেমন করে উঠল কথাগুলো শুনে। সে কি বড় হয়ে যাচ্ছে? সে গম্ভীর গলায় বলল, আমি তো বড় হচ্ছি। বিশু বলল, ছাই, শাড়ি না পরলে মেয়েরা বড় হয় না। এই সময় সত্যসাধনবাবুর সঙ্গে দেখা হলো তাদের। সত্যসাধনবাবু তাদের ক্লাস টিচার। ময়লা একটা চটের থলি নিয়ে বাজারে এসেছেন। দেখতে পেয়েই ডাকলেন, ও দীপা, তোমাগো বাড়িতে জাম্বুরার গাছ আছে না? দীপা মাথা নাড়ল, আছে। সত্যসাধনবাবু খুশি হলেন। চলো একবার তোমাদের ওখানে যাব। মাস্টারমশাইয়ের সঙ্গে হাঁটতে একদম ইচ্ছে করছিল না দীপার। বিষয়টা তাল বুঝে পিছিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে মাস্টারমশাই বললেন, অঙ্ক করেছ তো রোজ? অন্য সব সাবজেক্টে চিন্তা নেই, অঙ্কটাই তোমার গোলমাল। হাফ ইয়ারলিতে কত পাইছিলা? 40। ভেরি ব্যাড, মিনিমাম 90 পাওয়া উচিত। তোমার বাবার লগে কথা কলা দরকার। আপন মনে কথা বলতে বলতে হাঁটছিলেন সত্যসাধনবাবু। দীপা ঘাড় ঘুরিয়ে দেখল বিশু আরও পিছিয়ে পড়েছে। অঙ্কে বিশু 35 পেয়েছে। হাজারি দোকানের সামনে এসে দীপা মুশকিলে পড়ে গেল। বাড়িতে যেতে হলে অমরনাথকে দেখা দিতেই হবে। হাটে আসার জন্য কৈফিয়ত চাইতে পারেন এখানেই। কিন্তু কিছু করার আগেই সত্যসাধনবাবু বলে উঠলেন, নমস্কার অমরনাথ বাবু, আছেন কেমন? অমরনাথ বুধ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বললেন, এই একরকম। সঙ্গে সঙ্গে মেয়ের দিকে নজর গেল তার।
সত্যসাধন বললেন, দীপাকে কইলাম আপনার বাড়ি যাব। এ মেয়ে সব বিষয়ে ব্রিলিয়ান্ট, অনলি অঙ্কে একটু কম পায়। যদি ওই সাবজেক্টে ইমপ্রুভ করণ যায় তাহলে আর দেখতে হইব না। ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাইতে হলে এখন থেকেই তৈরি করণ দরকার। কিছু একটা করেন। অমরনাথ বললেন, ভালো প্রাইভেট টিউটর পাচ্ছি না, মায়ের কাছেই পড়ে তো। অন্যান্য বিষয়ে দীপা ভালো, একথা সত্যসাধনবাবু বলায় খুব খুশি হলেন তিনি। সত্যসাধনবাবুকে চিন্তিত দেখাচ্ছে, সেটা লক্ষ্য করে অমরনাথ বললেন, আপনি তো অনেক টিউশনি করেন, সময় পাবেন কি? দেখেন, ভালো স্টুডেন্ট পাইলে টাইম করা অসুবিধা না। তাহলে কবে কথা বলবো? বিকেলে বাড়ি থাকবেন? না, তেলিপাড়ায় যেতে হবে। আগামীকাল যদি আসেন তাহলে ভালো হয়। ঠিক আছে, সে কথাই থাকলো, চলো দীপা। শান্ত মেয়ের মতো দাঁড়িয়েছিল দীপা। এবার জিজ্ঞাসা করলো, বাবা, তোমার মাছ কিনা হয়ে গিয়েছে? তপসে মাছ উঠেছে আজ। অমরনাথ বললেন, দেখিনি, যাও বাড়িতে যাও। রান্নাঘরের বারান্দায় বাজারের স্তূপ। অঞ্জলি তাই নিয়ে ব্যতিব্যস্ত। বুধুয়া মনোরমার বাজার আলাদা ব্যাগে এনে দিয়ে গেছে। অঞ্জলি শাশুড়িকে বলল, দেখুন মা, আপনার ছেলের কাণ্ড। কাল রাত্রে আমি বললাম, বেরোবার সময় আপনি মনে করিয়ে দিলেন, তবু এখনও কিসমিস কিনে পাঠায়নি। আর এই হাদা গঙ্গারামকে প্রতিবার বলে দিই, বিচিওয়ালা বেগুন আনবি না, তবু কারি কারি আনবেই। বুধুয়া একটা বেগুন তুলে বলল, बाहर से देखें तो अच्छा ही लगता है, और बाबू तो मेरा बात सुनता ही नहीं। आज बान माछ किनते मांगा था। ওটা আনলে তুমি তোমার বাবুকে রেঁধে খাওয়াতে। অঞ্জলি বলল, এখানে বসে না থেকে বাজারে যাও, বাবুকে বলো কিসমিস আনতে। বুধুয়া ছুটল। মনোরমা বললেন, দুপুরে খাওয়ার পর মরা আছে পায়েস বসিয়ে দিও বৌমা। অঞ্জলি বলল, আপনি পায়েস রাঁধলে আপনার ছেলের বেশি পছন্দ হয়। না, ছেলে মেয়ের জন্মদিনে মাকেই পায়েস রাঁধতে হয়। সে কোথায়? কোনো রকমে কয়েকটা লুচি মুখে গুজে কোথায় গেল কে জানে। রবিবারে তো বই নিয়ে বসেও না। এবার থেকে মেয়ের রাজ ধরো, রান্নাবান্না শেখাও। অঞ্জলি কিছু বলল না। বড় কাঁঠাল গাছে একটা ঘুঘু গলা ফাটিয়ে ডেকে যাচ্ছে। মনোরমা আচারের বয়মগুলো রোদে দিয়েছিলেন। কাকের ভয়ে মুখ খোলেননি একটারও। অঞ্জলি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, ও কী করছেন মা? আচার রোদ পাবে কি করে? আকাশ জুড়ে তো মেঘ। বলা যায় না, উঠতেও তো পারে। মনোরমা ভুলটা স্বীকার করলেন না। তারপর বললেন, এবার দীপাকে একটু ঘরে আটকে রাখো, ছেলেদের সঙ্গে মেশে এটা ঠিক নয়। অঞ্জলি তরকারির ঝুড়িটা রান্নাঘরে নিয়ে যাওয়ার মুখে বলল, কটা দিন তোমা, সারা জীবন তো ঘরে বন্দি হয়েই থাকবে। মনোরমা অবাক হয়ে বললেন, সে কি? তুমি তো কাল সন্ধেবেলা এই নিয়ে রাগারাগি করছিলে। তোমাদের আমি বুঝতে পারি না বাবা। কথা শেষ করা মাত্রই তিনি দীপাকে দেখতে পেলেন। পাশের দরজা দিয়ে ঢুকছে। মনোরমা বললেন, এই যে এলেন তিনি রাজ্য জয় করে। চেহারা দেখো, একদম শাকচুন্নি হয়ে এসেছে। দীপা দ্রুত ঠোঁটে আঙুল চাপা দিল। শাশুড়ির গলা শুনতে পেয়েছিল অঞ্জলি, তাই রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, এই কোথায় গিয়েছিলি? দাঁড়া, আজ তোর মজা দেখাচ্ছি। দীপা অঞ্জলির কথা কানে তুলল না। এক দৌড়ে মনোরমার কাছে পৌঁছে নিচু গলায় কিছু বলতেই তিনি ঘোমটা টানলেন। ওমা, তাই নাকি? ও বৌমা, তাড়াতাড়ি এসো, মাস্টার মশাই এসে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। অঞ্জলি হলুদ হাতে বেরিয়ে এলো। মাস্টার মশাই? কোন মাস্টার মশাই? সত্যসাধন বাবু। আমি তো এতক্ষণ তার কাছেই ছিলাম, গম্ভীর গলায় বলল দীপা। ও, তা বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? বাইরের ঘরে বসা। অঞ্জলি ব্যস্ত হলো। উনি বসবেন না, ভেতরে আসবেন বলে মেয়ে দৌড়ে বেরিয়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যে সত্যসাধনবাবুকে নিয়ে ফিরে এলো। সত্যসাধন মহিলাদের নমস্কার করলেন। পরিবারের হুকুম, তাই আইলাম আপনাগো বাড়িতে, জাম্বুরা দরকার একখান। অঞ্জলি বলল, জাম্বুরা? ওহো, কিন্তু আমাদের বাড়িতে তো বাতাবি লেবু নেই। সে কি দীপা, তুমি কইলা না তোমাগো বাড়িতে জাম্বুরা গাছ আছে? হ্যাঁ, ওই তো। দীপা হাত তুলে একটা যৌবনে পড়া বাতাবি লেবুর গাছ দেখিয়ে দিল। নিজের ভুলটা বুঝতে পারলেন সত্যসাধন। তাই কও, আমারই ভুল হইছে। আপনাকে মাইয়ার রসিকতাবোধ প্রবল। আমি ফল কই নাই, গাছ কইছিলাম। সে ঠিকই কইছে, রিয়াল ইন্টেলিজেন্ট গার্ল। আদর করে দীপার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। অঞ্জলি লজ্জিত হলেন। না না, আপনার মতো মানুষের সঙ্গে রসিকতা করা অন্যায়। হাত তুলে নিষেধ করলেন সত্যসাধন। আরে না না, আমি কিছু মনে করি নাই।
হঠাৎ দীপা বলল, আপনি বসুন, আমি এখনই বাতাবি লেবু এনে দিচ্ছি। খোকনদের বাড়িতে এত বাতাবি লেবু আছে। বলে ছুটে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। অঞ্জলি জিজ্ঞাসা করলো, কি হলো? দীপা বলল, দিনের বেলায় খোকনের ঠাকুমা আসেন না না। অঞ্জলি স্থানকাল পাত্র ভুলে হেসে ফেললেন। মনোরমা পর্যন্ত লজ্জিত। সত্যসাধন কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করাতে তিনি বিষয়টি ব্যাখ্যা করলেন। খোকনদের গাছে উঠতে হলো না। ওর মা রান্নাঘরে রাখা দুটো বাতাবি লেবু দীপাকে দিয়ে দিলেন। সে দুটো নিয়ে বাড়ি ফিরে সে সত্যসাধন বাবুকে দিল। সত্যসাধন বাবু বললেন, শোনো খুকি, ভূত পেতনি দৈত্য দানব বইলা কিছু নাই, এ সবই মানুষের কল্পনা। আসল কথা হইল, আমাদের সামনে যেসব মানুষ ঘুইরা বেড়ায় তারাই কেউ কেউ ভূত পেতনি হইয়া যায় সবসময়। এখন বুঝবা না, এসব কিন্তু কখনো কল্পনার ভয় পাইবা না। মহিলাদের নমস্কার করে সত্যসাধনবাবু বিদায় নিলেন। অঞ্জলি বলল, যাও, ভূতের মতো দাঁড়িয়ে থেকো না, স্নান করে আমাকে উদ্ধার করো। দীপা ফিকফিক করে হেসে ফেলল। মা, আমি ভূত হব কি করে? মেয়েরা কি ভূত হয়? অঞ্জলি নিজের হেসে ফেলার কারণে লজ্জিত ছিল। মেয়ের এই কথা শুনে মুহূর্তে রান্নাঘরে ঢুকে গেল।